প্রথম কথা হচ্ছে মনির ভাইয়ের মতো লোক স্টেজ থেকে নামার পরে আমার মতো একটা ছেলে স্টেজে ওঠা, এটা হচ্ছে শুরুতেই মানে প্রেশারটা আমার উপরে, আপনাদের উপরে না। মানে তখন এক্সপেকটেশন যে মনির ভাইয়ের মতো ইন্টেলেকচুয়াল মানুষ, বুয়েটের ইঞ্জিনিয়ার, ভাস্টলি এক্সপিরিয়েন্স, আমাদের দেশের অনেক পলিসি মেকিংয়ে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তিনি কাজ করেছেন। আর আমি খুবই নগণ্য ব্যক্তি, সেটা বয়স, ড্রেস কোড, তারপরে কথা বলার স্টাইল দেখলে আপনি বুঝছেন যে মনির ভাইয়ের সাথে আমার ওয়েটে একদমই মিলবে না। উনি অনেক ভারী, আমি অনেক হালকা। আর সেই সাথে প্রথমে যখন সাদমান আমাকে স্টেজ রাখলো, অ্যাকচুয়ালি আমার ফার্স্ট পরিচয় আমার লয়ার, সেকেন্ড পরিচয় হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম বললো সেটা একটা প্রেজেন্টেশনের ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে আমি ডিরেক্টর হিসেবে আছি। আর ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন, এটা অ্যাকচুয়ালি নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা হচ্ছে নিউজ প্রাইভেট টিভি চ্যানেল এবং রেডিও চ্যানেলের নিউজ প্রেজেন্টারদের সংগঠন, সেখানে আমি জেনারেল সেক্রেটারি। তো আমি এই প্রোগ্রামে আমাকে যখন প্রথম বলা হয়, এখানে শান্ত ভাই যিনি এটার ম্যানেজমেন্টে আছেন, তিনি আমাকে বলেছিলেন যে এই প্রোগ্রামে আমি, তো যখন আমি প্রথম ভেবেছিলাম যে সাম সর্ট অফ ট্রেনিং হবে, এখানে এসে উপস্থাপনার কোনো স্কিল নিয়ে কথা বলে যাব। বাট যখন আমি বিভিন্ন নামগুলো দেখলাম, নামের পরে বলে মানে একটা টিপিক্যাল বাংলাতে মনে মনে আসে না যে খাইছে রে কাগলকে আমারে ডাকছে, আমার অবস্থাটা পুরোপুরি এরকম। তো আমি যখন থেকে আমাকে বলেছে, আর আমি নামগুলা দেখি, সোলেমান সুখন, মনির ভাই, নাভেদ ভাই, ইকবাল বাহার ভাই, ইভেন সীমান্ত, ভেরি ট্যালেন্টেড একটা ছেলে, রিসেন্টলি সে ইউকেতে গিয়েছিল হাউস অফ কমন্সের ফেলোশিপ। তাদের মাঝে আমার মতো একটা নগণ্য ব্যক্তিকে এখানে ডাকা, এটা হচ্ছে আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। মানে আপনারা না যতটা এই ওয়ার্কশপে এসে আপনাদের প্রাপ্তি, তার থেকে বিশাল প্রাপ্তি হচ্ছে আমার এখানে কিনোট স্পিকার হিসাবে আসা। আর এই সকালবেলা হচ্ছে শুক্রবার সকালে, তাও যদি শীতের সকাল হয়, ডিসেম্বর জানুয়ারি, সন্ধ্যা রাতে থাকে গায়ে হলুদ বিয়ের দেওয়া, তার সকালে শুক্রবার মানে হচ্ছে পিকনিক। সো অ্যাকচুয়ালি দুপুর বিকেলে একটা পিকনিক আছে দেখে আমি এই গেটআপে আছি। আপনারা মনে মনে ভাবতেছেন যে এই ছেলে এভাবে পরে আসলো কেন, আপনারা যা ভাবতেছেন সকালবেলা আমার বউ একই জিনিসই ভাবছে, যে কিভাবে যাচ্ছ। যার মনির ভাই অন্তত একটা জিনিস আমার জন্য ইজি করে দিচ্ছে, ড্রেস কোডটা। সো থ্যাংক গড যে একটা আমার আগে ওনার মতো একটা স্পিকার আমি পেয়েছি। আমাকে শান্ত ভাই বলেছিল আইস ব্রেকিং সেশন দিয়ে এটা শুরু হবে। তো মনির ভাই আরেকটা জায়গায় প্রোগ্রাম ছিল দেখে উনি প্রথম সেশনটা নিয়েছে এবং উনি বলেছে খুব অল্প টাইম। শান্ত ভাই আমাকে বলেছে একটু বেশি টাইম নিতে। সো ওনার গল্পগুলো আমি শুনছিলাম, শুনতে শুনতে দুটো হয়েছে, অনেক কিছু শিখেছি আর ঘাটটা ব্যথা হয়ে গেছে। কারণ যারা ভিআইপি সিট বলে সামনে বসছেন না, আমি যদি এখানে এসে কথা বলি তাহলে সামনের সারিরা এমনি করে তাকায় থাকে। সো আপনারা যারা ওখানে আছেন আপনারা বেটার, আপনাদের ঘাড় ব্যথা হবে না। সো ইটস নাথিং অ্যাবাউট প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার, ইটস অ্যাবাউট যে আমরা সবাই এখানে পার্টিসিপেট করছি, কারো ঘাড় এমনি করে, কারো ঘাড় নিচে করে, আর যারা একদম স্ট্রেট বসে আছেন তারা একদম সোজা করে। সো আইস ব্রেকিং সেশনটা দিয়ে আমার শুরু করার কথা ছিল, কারণ আমার বাড়ি 14 গ্রাম, কুমিল্লার 14 গ্রামে। তারপরে যিনি সেশন নেবেন ইকবাল বাহার, তার বাড়ি হচ্ছে ফেনী, আর মনির ভাইয়ের বাড়ি চিটাগং। তো যারা এখানে অর্গানাইজার তারা ভেবেছিল যে ঢাকা থেকে রওনা দিয়ে কুমিল্লা হয়ে ফেনী হয়ে তারপরে চিটাং যাব। বাট ওই যে একটা তাড়াহুড়া, অন্য কাজ থাকে, তাই ওনারা ফার্স্ট ফ্লাইটে চলে গেল চিটাগং। চিটাগং থেকে আসলো আবার কুমিল্লার 14 গ্রামে, এখান থেকে আবার ফেনীতে যাবে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি আইস ব্রেকিং সেশন? মানে বরফ ভাঙতে হবে এই শীতকালে। এই টার্মটার সাথে অ্যাকচুয়ালি আমি নিজেও অবগত হয়েছি গত 4 থেকে 5 বছরে, যে আইস ব্রেকিংটা আসলে কি। কারণ আমরা শুনেছি যে ওরিয়েন্টেশন, আমরা শুনেছি যে ইন্ট্রোডাক্টরি সেশন, এখন মডার্ন যুগে এটাকে করা হয়েছে আইস ব্রেকিং। যেমন আমরা আগে বলতাম আপনি কেমন আছেন, কোথায় থাকেন, কই চাকরি করেন। এখন আমরা খুব কমন একটা কথা বলার সাথে পরের লাইনেই চলে যাই যে ফেসবুকে আইডি আছে, অ্যাডমি ট্যাগ মি। একদম কমন হয়ে গেছে আমাদের এই ব্যাপারটা। তো তেমনি হচ্ছে আইস ব্রেকিং সেশন, যেই সেশনে আমরা আমাদেরকে মেলে ধরবো, আমরা আমাদের মনের মধ্যে যা আছে সেটা বের করব। আমরা পুরো ওয়ার্কশপে বা যে কোনো সেমিনারে বা যে কোনো প্রোগ্রামে এই সেশন দিয়ে জানানো শুরু করে যে আমাদের মাথা খুলবে যে অ্যাকচুয়ালি সারাদিন কি কি হবে, আমরা কতটা ইজি হতে পারবো, কতটা কমফোর্টেবল হতে পারবো, এইগুলো নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আইস ব্রেকিং সেশন। সো আপনাদের সবার নিশ্চয়ই ফেসবুক আইডি আছে এখানে সবার।
আমারও আছে। সো ফার্স্ট কথা হচ্ছে যে এখানে অনেকের সাথে যাদের প্রথম পরিচয় হবে প্লিজ নিজেরা অ্যাডমি করে নিন। এর একটা হচ্ছে কি, এতে দুটো জিনিস হয়। সোশ্যাল নেটওয়ার্কে হচ্ছে আপনার পাবলিক রিলেশন বাড়ে, আর পাবলিক রিলেশন যদি বাড়ে তাহলে আমার মতো নগণ্য ছেলের সাথে যদি শান্ত ভাইয়ের মতো লোকের পরিচয় থাকে তাহলে আপনি অনেক বিশাল প্রোগ্রামে দাওয়াত পাবেন উইথ সাম এমিনেন্ট পিপল। সো দিস ইজ কল্ড সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড পাবলিক রিলেশন। এই জিনিসটা খুব দরকার হয় যখন কেউ আপনারা থিঙ্ক আউটসাইড দ্য বক্স। মনির ভাই যেটা বলেছেন ওনার সাথে পুরো শ্রদ্ধা রেখে বলি যে উনি যেটা বলেছেন ওনার আইডিওলজি থেকে দ্যাট ইজ ভেরি পারফেক্ট। আমি থিঙ্ক আউটসাইড দ্য বক্স যেটা বুঝেছি সেটা হচ্ছে টু থিঙ্ক ডিফারেন্ট, একটু ডিফারেন্ট কিছু চিন্তা করা। মানে আমরা রেগুলার যা করি, সকালে উঠি, নাস্তা করি, অফিসে যাই, বিকালে ফিরি, সন্ধ্যায় রাতে দেখি বইয়ের মুখটা কালো হয়ে আছে, কারণ টিপিক্যাল একটা লাইন, সারাদিন তো আমাকে সময় দাও না, তোমার তো শুধু অফিস অফিস অফিস, অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন, তোমার নিজের আত্মীয় স্বজন। এই রেগুলার চিন্তা থেকে যদি আমরা, যেগুলো আমাদের রেগুলার, যে আমরা যদি একটু ডিফারেন্ট কিছু থিঙ্ক করি, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে থিঙ্ক আউটসাইড দ্য বক্স। যেমনটি আমরা শুরুতেই ভেবেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যখন ভেবেছিলেন যে পাকিস্তানের সাথে আর আমাদের থাকা যাবে না, তখনই কিন্তু উনি স্বাধীনতার ডাক দেয়। দ্যাট ইজ টু থিঙ্ক ডিফারেন্ট। যখন শাহরুখ খানের কথাই যদি আমরা ভাবি যে পাকিস্তানের পেশোয়ারের একটা ছেলে আজকে ভারতের কিং খান, এটা কি কোনোদিন চিন্তা করা যায়? ভারত পাকিস্তানের যে সম্পর্কটা, কখনো আমরা ভেবেছি যে পাকিস্তানের একটা ছেলে ভারতের বলিউডের বাদশা হবে? একদমই না। তেমনি মাগুরার একটা ছেলে যে নিজে বলে যে সে টোটালি সবজি খিচুড়ি খেয়ে বড় হয়েছে, সে আজকে সাকিব আল হাসান হয়েছে। সাকিব আল হাসান এমনই একটা ছেলে যে মাগুরার কোনো ধরনের টেপ টেনিসের টুর্নামেন্টও সে বাদ দিত না। তার কথা হচ্ছে যে সে যত প্র্যাকটিস করে যাবে, যত খেলে যাবে, সে নিজেকে ততটুকু মেলে ধরতে পারবে। সো অর্থাৎ সে ডিফারেন্ট কিছু চিন্তা করেছে। বাংলাদেশে অনেক ক্রিকেটার আছে, ভারতে অনেক নায়ক আছে। অক্ষয় কুমারের মতো স্ট্রাগলিং হার্ডওয়ার্কিং নায়ক ভারতে নেই, কিন্তু অক্ষয় কুমার একটা কথা বলেছে যে আমি ভুল সময় ভারতে এসেছি, যখন শাহরুখ খান, আমির খান, সালমান খানদের মতো তিনটা নায়ক ভারতের বলিউডকে ঘিরে রেখেছে। ওরকম একটা টাইমে অক্ষয় কুমারের মতো হার্ডওয়ার্কিং অ্যাক্টর কিন্তু শাহরুখদের মতো সেই সেলিব্রিটি তকমাও পায়নি, এবং সেই যেই ইনফ্লুয়েন্স একটা ব্যাপার থাকে পুরো এশিয়া, ভারত, ইভেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তিন খানের যেই ইনফ্লুয়েন্সটা আছে সেটা কিন্তু অক্ষয় কুমারের বেচারাই বলবো যে উনি পায়নি। সিরিয়ালের কমান্ডার, ইফ আই এম নট রং, সেখানে সে অ্যাক্টিং করেছে। তার ইচ্ছা ছিল যে সে বলিউডের নায়ক হবে। তো তাকে যখন প্রথম দিওয়াঙ্গি মুভিতে ডাকা হয়, দিব্যা ভারতী নায়িকা, তো দিব্যা ভারতীকে তখনও বলা হয়নি যে নায়কটাকে, ঋষি কাপুর নায়ক ছিল আর শাহরুখ খান ছিল। তো দিব্যা ভারতীকে বলা হয় যে আমির খানের মতনই একটা ছেলে আসছে নতুন, তুমি ওর সাথে সিনেমা করতে হবে। তো যখন দিব্যা ভারতী প্রথম শুটিং স্পটে যায় আর 89-90-তে শাহরুখকে দেখে, সে বলে যে ওয়াক, এই ছেলের সাথে আমি সিনেমা করব, আমার তো মানে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তো পরবর্তীতে দিব্যা ভারতী মারা যায় একটা মানে সুইসাইডাল ইনসিডেন্টে। পরবর্তীতে পরের ইতিহাস তো সবারই জানা যে আজকে শাহরুখ কোথায় চলে গেছে। তো কফি উইথ কারণে শাহরুখ খানকে কারণ জোহার একটা প্রশ্ন করেছিল যে যদি আপনার আরেকবার জন্ম নেন তাহলে কি ইচ্ছে হবে? বলছে ইচ্ছা আমার অনেক আছে, ইচ্ছা করে আমেরিকার প্রেসিডেন্ট হইতে, কিন্তু আমার একটাই ইচ্ছা যে আমি আরেকবার যদি জন্ম নেই সেই জন্মে যেন দিব্যা ভারতী থাকে, আর দিব্যা ভারতীর সাথে যেন আমি মুভি করি, আর দিব্যা ভারতী আসবে আর বলবে যে আমি শাহরুখ খানের সাথে মুভি করছি। তার মানে কি, এই যে আমার মনের মধ্যে যে আমি প্রথম দিনের একটা কথা ভুলিনি, এই জিনিসটা আমাদের সবার মাথায় রাখতে হবে যে স্পিরিট। আমি এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে স্পিরিট নিয়ে, যে আমাকে নিয়ে সে এই ধরনের একটা ব্যঙ্গ করে ইয়ে করলো যে আমার সাথে মুভি করবে না, আমিও দেখাবো যে আমি কোথায় যেয়ে দাঁড়াবো। এই স্পিরিটটা আপনার মধ্যে থাকতে হবে। এক, আপনি গড গিফটেড, যে আপনি হবেনই, আপনাকে আল্লাহ বানাবেই ওরকম। সেকেন্ড, আপনি হচ্ছেন একটা ব্রিলিয়ান্ট জিনিয়াস, সেই রকম মেধাবী। আজকে আসবে সীমান্ত, আসবে আপনাদের এখানে,
সেই রকম মেধাবী একটা ছেলে। আর লাস্ট আমার কিছুই নাই, হ্যাভ টু মানে ওয়ার্ক হার্ড, আমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে সেই ধরনের। সো 3 ধরনের মানুষ যদি এই 3 ধরনের ক্রাইটেরিয়াতে যদি আপনি পড়ে যান, ট্রাস্ট মি, আপনি একটা স্টেজে যে পৌঁছাবেন, আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না আমি কোন ধরনের। গড গিফটেড তো অবশ্যই না, ব্রিলিয়েন্ট তো রেজাল্ট দেখলে জীবনেও কেউ বলবে না, আর এক ফোঁটাও হার্ডওয়ার্ক না, হার্ডওয়ার্ক একদম করি না। মনে করেন সপ্তাহে 5 দিন কোর্টে যেতে হয়, খুব সিনিয়র, মানে আমাদের প্রত্যেক লয়ারদের সিনিয়র থাকে, সিনিয়র যদি খুব প্রেশার দেয় ওই সপ্তাহটা কেস নিয়ে খুব করি, সিনিয়র যদি কোনো প্রেশার না দেয় মামলা নিয়ে একদমই চিন্তা করি না। আমি হচ্ছি এরকম টাইপ একটা ছেলে। সো এভাবে জীবনে বড় হতে পারবো কিনা জানি না। তো অনেক সময় বলি যে কপালে যা আছে তাই হবে, খুব টিপিক্যাল একটা আমাদের কথা না? এই কথাটা আমাদের মুখ থেকে শুনে আমাদের সকল সিনেমার প্রডিউসার ডিরেক্টররা বাংলা সিনেমাতে ঢুকে দিচ্ছে যে কপালে যা আছে তাই হবে। অ্যাকচুয়ালি কপালে যা আছে তা হবে, বাট ইউ হ্যাভ টু পারফর্ম। আমি নিজে অনেক সময় চিন্তা করি যে আমার এখন যেই বয়স, আফটার 10 ইয়ার্স আমি কোথায় থাকবো, সো আই হ্যাভ টু পারফর্ম। এটা কিন্তু সবার জন্য, একদম ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবার জন্য অ্যাপ্লিকেবল। তো তেমনি আপনাদেরকে মনির ভাই অনেক গল্প শুনে গেছেন, আমি আপনাদেরকে গল্প শোনাবো না। কয়েকটা জিনিস আপনাদেরকে আমি কিছু ট্যাকটিক্সের কথা বলবো, কিছু এক্সাম্পলের কথা বলবো, আর অবভিয়াসলি কিছু হিউমারাস কথাও আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, আপনারা যদি আমার কথা শুনেন, আপনি যদি 10 থেকে 15 মিনিট আমার সাথে কথা বলেন, আমি আফটার 10 মিনিট শুদ্ধ কথা বলতে পারি না। আমার নোয়াখাইলা টানটা চলে আসে। এখন বলবেন যে কুমিল্লার 14 গ্রাম বাড়ি, নোয়াখালী নান্নে কেমনে জানেন? আর নানার বাড়ি হচ্ছে আবার নোয়াখালীর মাইজ দিতে। সো রাইট ফ্রম মাই চাইল্ডহুড আমি আম্মুর কাছে, মানে আম্মু সবসময় যখন কথা বলতো নোয়াখালীটা চলে আসতো। আমাদের বাড়ি কুমিল্লার 14 গ্রাম, একদম হেনির হেরেদি, অর্থাৎ একদম ফেনীর কাছে। সো আমার নোয়াখালীর টানটা চলে আসে। আর ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য মাঝে মধ্যে ইংলিশ টানটাও আমার চলে আসে। সো আই ক্যান স্পিক গুড ইংলিশ, যেটা আমি মনে করি, বাট আমি শুদ্ধ বাংলাটা অ্যাকচুয়ালি আফটার 10 মিনিটস আমি একদমই পেরে উঠি না। সো হোয়াট উই হ্যাভ টু ডু, মনে করেন আমি শুদ্ধ বাংলা ঠিকভাবে পারি না, তা আমি কি করি? আমি অর্ধেক বাংলা বলি, অর্ধেক ইংলিশে কথা বলি। এটা হচ্ছে অনেক কিছু ঢেকে দেওয়ার জন্য, যে আমার কিছু উইক পয়েন্ট, আমাদের সবার উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্টটা ঢেকে দেওয়ার জন্য আপনার মধ্যে এক ধরনের ট্যালেন্ট থাকবে, সেই ট্যালেন্টটা আপনি কাজে লাগাবেন। যেমন আমি বলেছি যে আমি 10 মিনিটের বেশি শুদ্ধ কথা বলতে পারি না। এখন আপনারা বলতেন যে তাহলে আগে নিউজ পড়তেন কিভাবে? আমার খুব কষ্ট হতো বাংলা নিউজ পড়ার সময়। আধা ঘন্টা বা 1 ঘন্টার বুলেটিন, এটিএন নিউজ বলেন, এশিয়ান টেলিভিশন বলেন, ইভেন বাংলাদেশ বেতার বলেন, আমি 3টা স্টেশনে খবর পড়েছি। সো আমার কাছে যখন 15-20 মিনিট পরে আমার সত্যি তখন মানে গাল গলা যে আল্লাহ আর কতক্ষণ মানে শুদ্ধ বাংলায় কথা বলবো। সো আই ওয়াজ আ বেটার ইংলিশ নিউজ প্রেজেন্টার দেন আ বাংলা নিউজ প্রেজেন্টার। এটা কোনো মানে খুব যে এটা আমার মেরিট সেটা না, এটা আমার জন্য খুবই লাইফের ডিমেরিট। বাংলাদেশে জন্মগ্রহণ করে শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না, এটা খুবই ডিমেরিট। কিন্তু আমি আবার ওই যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, একটু ডিফারেন্ট চিন্তা করি, যে আমরা যখন ইংরেজিতে কথা বলি, আমরা অ্যাকচুয়ালি কেউই প্রপার ব্রিটিশ অ্যাকসেন্টেও কথা বলি না, আমেরিকান অ্যাকসেন্টেও কথা বলি না। অনেকে আমরা টমেটো বলি, অনেকে আমরা টমাটো বলি, আমরা অনেকে স্কেজুয়াল বলি, অনেকে শেডুয়াল বলি। একটা হচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকান অ্যাকসেন্ট, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। আপনি যদি ব্রিটিশদের ইংলিশই বলেন, আপনি দেখবেন ওখানেও ইংরেজি অনেকভাবে ভাগ করা। যারা ইয়র্কশায়ার থেকে এসেছে তারা বলে ক্রিকেট, উইকেট, এভাবে কথা বলে। আবার আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ইংলিশ শুনেন, দেখবেন যে তারা খুব গলা ভারী করে ইংরেজিতে কথা বলে। সো ওদেরও তার মানে ইংরেজিতে আঞ্চলিকতা আছে। সো ওদের ইংরেজির আঞ্চলিকতা নিয়ে আমি কিন্তু হাসি না, কিন্তু আমরা যদি বলি যে বরিশাল থেকে আসছে, তখন নোয়াখালী থেকে আসছে, সিলট থেকে আসছে, সাতগাঁ থেকে আসছে, তখন আমাদের হাসি চলে আসে, ওদের হাসি আসে না। কারণ দে ডু নট আন্ডারমাইন দেম, আমরা আমাদেরকে আন্ডারমাইন করি। আমরা যদি পারফর্ম করতে পারি, দেন আপনি যদি খাঁটি নোয়াখালী ভাষায় কথা বলতে পারেন, আপনি অনেক চ্যানেলের মালিক হয়ে যাবেন। বাংলাদেশের একটা টিভি চ্যানেলের মালিক টোটালি নোয়াখালী ভাষায় কথা বলে, তো তাই বলে কি উনি টিভি চ্যানেলের মালিক হয়নি? হি পারফর্ম। সো দিজ আর দ্য ফ্যাক্টস। এখন
আমরা এখানে সকালবেলা কেন এসেছি? এখানে অনেকের কথা শুনতে। এখন সবাই এসে বিভিন্ন ধরনের নিজের অভিজ্ঞতা থেকে কথা বলে যাবে। আমি বা আমরা কি শিখলাম? আমরা অমুক বলেছে আজকের এই ওয়ার্কশপে আসতে, শান্ত ভাই বলেছে আসতে, দুর্জয় ভাই বলেছে আসতে, সুমন ভাই বলেছে আসতে, তাই এসেছি। আমরা সুটেড বুটেড হয়ে এসেছি, আমরা সেজেগুজে এসেছি, বাট আমরা এখান থেকে কি শিখে যাব? বিশ্বাস করেন, আমি বাসায় নিউজ পেপার রাখি না, এটা খুবই আমার বাজে অভ্যাস। আগে যখন বাবা মার সাথে ছিলাম তখন বাবাকে দেখাতাম যে সকালবেলা নিউজ পেপার পড়ি, বাট স্টিল নিউজ পেপার না পড়েও আমি কিন্তু টেলিভিশনে প্রত্যেক দিন, সেটা রাত হোক, সন্ধ্যা হোক, বিকাল হোক, আমি টিভি স্ক্রলে নিউজগুলো দেখি। এটা হচ্ছে কেন? আমি হচ্ছি নিউজ মিডিয়ার সাথে ছিলাম, এখনো বিভিন্ন সোর্সে নিউজ মিডিয়ার সাথে আছি, এই কারণে যে প্রত্যেক দিনের আমার যেন একটা নিউজ সেন্স থাকে। আমি যদি কালকে সকালে কোনো চ্যানেলে ইন্টারভিউ দিতে যাই, আমাকে যেন জিজ্ঞেস যদি করে যে প্রধানমন্ত্রী লাস্ট কোন দেশে সফরে গেছে, আমি যেন বলতে পারি। অনেকের মতো যেন না বলি যে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম এখনো জিল্লুর রহমান। আমরা অনেকেই ভুল করি। এই ধরনের ভুল যেন আমরা না করি, এই জন্য আমাদের জাস্ট সামান্য যে নলেজ থাকা দরকার, বিশ্বাস করেন একদম সামান্য নলেজ নিয়ে কিন্তু আপনি যদি জাস্ট জেনে রাখেন যে কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি ঘটছে, সেটা কিন্তু, সেটা মার্কেটিংয়ের জন্য হোক, সেটা আইনজীবীর জন্য হোক, সেটা ডাক্তারের জন্য হোক, সত্যি আপনার জন্য কাজে লাগবে। আপনি যদি জাস্ট, আপনি যেই জগতে আছেন, আপনি যদি মনে করেন আপনি ইলেকট্রনিক্স বিজনেস করেন, যে ওয়ালটন তার লেটেস্ট কি পণ্যটা দিল, আর ওয়ালটন ইন্টারন্যাশনাল মার্কেটে কোথায় কনফারেন্স করতে গেল, ওয়ালটনের জিম্বাবুয়ে ক্রিকেট টিম কেন ওয়ালটনের স্পন্সর, আমার 21 কেন এখনো এই যে জিম্বাবুয়ে স্পন্সর বা বাংলাদেশ এ টিমের স্পন্সর হতে পারছে না, এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং সবসময় অবজার্ভ করতে হবে, সবসময় দেখতে হবে যে আমার যেই জগৎ, আমি একজন লয়ার, আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমার সিনিয়র অ্যাকচুয়ালি কি করছে, বা আমার আরেকটা ল চেম্বার কি করছে, বা আমি একজন প্রেজেন্টার, বা আমি একজন অ্যাঙ্কার, আমি কি সাদমানের মতো অ্যাঙ্কারিং করতে পারি কিনা, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। সিমালটেনিয়াসলি আমি একটা জগতে আছি, সেই জগতের যেটা আমি একদম আমার পার্সোনাল বিলিফ থেকে চিন্তা করি সবসময়, যে উপস্থাপনা হোক বা যে ব্যবসা হোক কিংবা সরকারি চাকরি হোক, আপনাদেরকে একটু পুরনো ইতিহাস ঘাঁটতে হবে। সবসময় একটু চিন্তা করবেন, আপনি যেই সাবজেক্টের স্টুডেন্ট না হন না কেন, দুটো জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময় একটু মাথায় রাখবেন। জাস্ট আমরা নীলক্ষেতে যে অনেকখানে যাই, দুটো সাবজেক্ট আমি মনে করি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, ডাক্তার হতে পারি, আমি লয়ার হতে পারি, আমি সমালো, ব্যাপারটা এরকম। অর্থাৎ আপনাকে একটা ইমপ্রেশন জমাতে হবে। দিস ইজ কম্পিটিশন। আমাদের দেশে একসময় আমরা শুধু অবজারভার আর ইত্তেফাক পড়তাম, বাচ্চা একটা ছেলে অনেক কথা বলতেছি না, এগুলো আব্বার কাছে শুনছি। সো একটা সময় শুধু অবজারভার আর ইত্তেফাক পড়তাম, এখন আমরা ম্যাক্সিমাম পড়ি প্রথম আলো আর ডেইলি স্টার। তাহলে কম্পিটিশনে প্রথম আলো ডেইলি স্টার কোথায় চলে আসলো? ওই কম্পিটিশনটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। আমি কিন্তু ঘুরে ফিরে একই কথা বলছি, এক্সাম্পল ক্রিয়েট করে করে। আপনারা যদি একটু বোঝার ভুল হয় আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমি 3টা পয়েন্টের উপরেই আছি: ইমপ্রেশন, হার্ডওয়ার্ক অ্যান্ড পারফরমেন্স, আর সেই সাথে স্পিরিট। এই 3টা জিনিস থাকলে উই ক্যান মুভ ফরওয়ার্ড। সো যে জিনিসটা বলছি যে ইমপ্রেশনের উপরে আছি, সো হাউ টু মানে ইমপ্রেস সামওয়ান, এই জিনিসটা খুবই, যে আমি কি গুড লুকিং হইতে হবে? একদমই না। আজকে এখানে সোলেমান সুখন ভাই সেশন নিবে, আপনি দেখবেন ওনাকে বললেন যে জাফরি বলে গেছে আপনি নাকি কালা পিলারের মতো দেখতে। আপনি দেখেন ছবিতে, দেখেন সুখন ভাইয়ের ছবি, সেই রকম কালার কালা। মজার ব্যাপার হচ্ছে এই কথা যদি আমি অন্য কাউকে বলতে পারবো না, বাট সুখন ভাইকে বলতে পারবো, কারণ সুখন ভাই এরকম স্পোর্টি একটা লোক। সে এত মজা করে কথা বলতে পারে, এত মজা করে কথা বলতে পারে। আমি তাকে আগে ফেসবুকে তার ভিডিও দেখতাম, আরো বিভিন্ন সময় অনেক ইউথ প্রোগ্রামে তাকে দেখতাম। রিসেন্টলি তার সাথে আমার ইকবাল ভাইয়ের মাধ্যমে পরিচয় আছে। ইকবাল ভাই একটু পরে সেশন নিবে।
উনি যদি চায়, ওনার যে ফাগুন অডিও ভিশন আছে, উনি বাংলাদেশের 1 নম্বর টিভি চ্যানেল করতে পারে, বা এখন মানে করতে পারতো, বা এখনো করতে পারে, বাট উনি এটা করতেই চায় না। উনি এখন একটাই প্রোগ্রাম করে, সেটা বাংলাদেশ টেলিভিশনে। উনি প্রাইভেট টিভি চ্যানেল কোনো প্রোগ্রামই করে না। আর ওনার ফাগুন অডিও ভিশন যদি চায় যে কালকে সকালে আমি চ্যানেল করব, কালকে সকালেই উনি চ্যানেল করতে পারে। উনি মনে করে ওনার 1 ঘন্টা 3 মাসে 1 ঘন্টার অনুষ্ঠান ইজ ফার বেটার দেন ডুইং এ টিভি চ্যানেল। এটা ওনার মুখের কথা। তাহলে আপনি ওনার স্পিরিটটা দেখেছেন। একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার ইমপ্রেশন দিয়ে আজকে এখানে আসছে, কিন্তু কোন ওই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে কোনটাতে উনি পড়েছে? গড গিফটেড, হার্ডওয়ার্ক, নাকি হি ওয়াজ ব্রিলিয়েন্ট ইন জিনিয়াস? কোনটা? না, ওনার বেলায় 3টাই অ্যাপ্লাই। হানিফ সংকেত ইজ আ গড গিফটেড পারসন। সেই সাথে হার্ডওয়ার্ক করেছে, আর অবশ্যই ওনার জিনিয়াসিটি, ওনার ব্রিলিয়েন্সি নিয়ে আমার মনে হয় কারো কোনো বাংলাদেশে কোনো ধরনের প্রশ্ন নেই। সো ইমপ্রেশন জমাবো বা কেরিয়ার শুরু করব। একটা ছেলে বা একটা মেয়ে, আমরা এসএসসি এইচএসসি থেকে যখন ইয়ে করি, আমাদের সামনের পৃথিবীটা অনেক বড়। মানে ওই যে 3 Idiots এর মুভিটার মতো, যে বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, এই ছেলে ইঞ্জিনিয়ার হবে, মেয়ে হয়েছে বা এই মেয়েটা ডাক্তার হবে। বাট ওখানে আমির খান একটা সুন্দর কথা বলে, যে চিন্তা করো তো, যে লতা মঙ্গেশকরের বাপ যদি চাইতো যে তার মেয়ে ক্রিকেটার হোক, আর সচিন টেন্ডুলকার যদি গান গাইতে চাইতো, তাহলে এই দেশ কোথায় যেত, বা তাদের অবস্থা কি হতো? সচিনের যে গলা, এই জিনিসটা অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে। যেমন আমাকে আমার মা যেসব কথা বলছে, বিশ্বাস করেন আপনাদেরকে এখানে 90% মারা আপনাদেরকে একই কথা বলছে। আমি খুব 6-7 বছর আমি খুব দুষ্টের সেরামণি লঙ্কার রাজা টাইপ ছিলাম। এসেই বলতো অমুকের ছেলে ফার্স্ট হয়েছে, তমুকের মেয়ে ফার্স্ট হয়েছে। 7, 8, 9, 10 আমার এগুলো শুনতে শুনতে, আর আমি খুব মানে সিনিয়র না, মানে তখন হচ্ছে, বাট আমার যতটুকু বয়স তখন GPA 5টা ছিল না, মানে স্ট্যান্ড। অমুকের ছেলে স্ট্যান্ড করছে, তমুকের মেয়ে স্ট্যান্ড করছে, তোর কি হবে? মন মেজাজ খারাপ হয়ে যেত। তো আমি একদিন মাকে বললাম, মা তুমি যেসব আন্টিদের সাথে দেখা করো বা আঙ্কেলদের সাথে দেখা করো, ওদের ছেলেমেয়েরা 2nd, 3rd হয় না? তার পায়ে ময়লা থাকতে পারে, তারপরে পানিটা খাইতে ইচ্ছে করবে না, তাই কোকের মধ্যে পাটা ঢুকাইলে বুঝুম না কোকটা নোংরা হয়েছে না খারাপ হয়েছে। সাথে সাথে কমপ্লেন গেল, বেয়াদব, অসভ্য। হ্যাঁ, আমি তোমার সিনিয়র। আম্মু তো ওই দিন বুঝতে পারতেছেন আমার অবস্থা কি হবে। ছেলে পুরাই গেছে। হ্যাঁ, মেয়েদের সাথে নাকি আমি রংবাজি করি, মেয়েদেরকে নাকি আমি টিস করি। আমি বলছি, মা তাহলে তুমি আমাকে বলো, তুমি কেন বলছো পা ধুয়ে পানি খেতে? আমি তো পা ধুয়ে কোক খেতে গেছি, যেন ময়লা না বুঝতে পারি। হ্যাঁ বেয়াদব, এটা কি শাব্দিক অর্থে বলছি নাকি, মানে বোঝার জন্য তার মতো তুই হ। তাই আমি বললাম যে মা, তার মতো হইতে পারবো কিনা জানি না। এখন ম্যাট্রিকে স্ট্যান্ড করা অবভিয়াসলি ইজ আ বিগ থিং, বিশ্বাস করেন, ইজ আ বিগ থিং। আবার এটাও চিন্তা করতে হবে যে ম্যাট্রিকে স্ট্যান্ড করা, ইন্টারে স্ট্যান্ড করা, বা এখনকার টাইমে বা গত 6-7-8 বছরে GPA 5 পাওয়া, পরবর্তী জীবনে অ্যাকচুয়ালি কয়জন আমরা সিভিল সার্ভেন্ট হই, আমরা কয়জন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হই, আমরা কয়জন মেডিকেলে ডাক্তার হই? জিনিসটা হচ্ছে, আমি স্ট্যান্ড করলাম না, স্টার মার্ক পেলাম। আমি GPA 5, এখন GPA 5 তো আবার গোল্ডেন সিলভার আছে। আপনার ছেলে এখন তো খুব কমন, আর যে আপনার মেয়ে কি GPA গোল্ড না GPA সিলভার? বিয়ের বায়োডাটাতে লেখে GPA গোল্ড। সো GPA গোল্ডটা আসলে আপনার লাইফে কি গোল্ড নিয়ে আসবে কিনা, সেটার জন্য আপনাকে রাইট ফ্রম দ্য এসএসসি ইউ হ্যাভ টু থিঙ্ক। সাকিব আল হাসানের GPA 5 লাগে নাই, কিন্তু একটা জিনিস জানেন, বাংলাদেশের একটা ক্রিকেটারের যে অল থ্রো ফার্স্ট ক্লাস, এটা কি জানেন? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন ক্রিকেটারের, মুশফিকুর রহিম, এক্স্যাক্টলি। মুশফিক এসএসসিতে GPA 5, এইচএসসিতে GPA 5, অনার্সে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে ফার্স্ট ক্লাস। ও কখন ক্লাস করে? দ্যাট ইজ কল্ড গড গিফটেড। বিসিএস পরীক্ষা দিতে আপনি 100 বার বললে আমি দিব না, দিলেই ঘুমোর ফাঁস হয়ে যাবে, আমাকে আর এখানে ডাকবেন না, কারণ বিসিএস আমি পাস করবো না। বিকজ যেই মেধাটা বিসিএস পাস করার জন্য লাগে, বা যেই পড়াটা
বিসিএস কিংবা জুডিশিয়ারির জন্য পড়তে হয়, সেই পড়ার অ্যাকচুয়ালি সেই ক্যাপাসিটি আমার নেই, পাস তো দূরের কথা। সো যেহেতু আমার ওখানে ক্যাপাসিটি নেই, আমি ওখানে আগাবো না। আমি বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে লয়ার হয়ে আসছি, এটাই ভাই ভালো। খুব মাঝে মানে টিপিক্যাল বাঙালির মতো বলি, আমি তো ভাই স্বাধীন পেশায় বিশ্বাসী, আমি কেন জজ হইতে যাব? ব্যারিস্টার রফিকুল হক স্যারকে দেখেন না, কামাল হোসেন স্যারকে দেখেন না, ওনারা কি জজ হয়েছে? এটা হচ্ছে নিজের মনের সান্ত্বনা। এই সান্ত্বনাটা স্ট্যাবলিশড হবে যদি আসলে আমি ওনাদের মতো সেই লেভেলের লয়ার হতে পারি আফটার 10 to 15 ইয়ার্স, কিংবা আফটার দরকার হলে 25 ইয়ার্স। তখন যে সার্থক হবে, তখন আমি বলতে পারবো যে না, আমি তো অ্যাকচুয়ালি জজ হইতে চাইনি, আমি স্বাধীন পেশায় আছি। এই কথাটা বলার জন্য নিজেকে প্রমাণ করতে হয়। কেন আমি বাংলাদেশি পণ্যের মধ্যে ওয়ালটনের নাম আপনাদেরকে বললাম? দে হ্যাভ প্রুভড। আমি ওয়ালটনের মালিক যদি জানে, হয়তো আমাকে হয়তো একটা মোবাইল সেটও এখন দিবে না, বাট যেটা সত্য সেটাকে আমার মানতে হবে। আজকে ওয়ালটন যেখানে গেল, বাংলাদেশের অনেক ইলেকট্রনিক কোম্পানি এখন অনেক চলে এসেছে এবং ইটস আ গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সেই জায়গাতে কিন্তু যেতে পারেনি। তার মানে দে হ্যাভ প্রুভড। আজকের প্রাণ অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনি পাবেন, প্রাণের জুস, এটা কিন্তু একটা বিশাল প্রাপ্তি আমাদের জন্য। আমি কোনো না কোনো এক সময়, ওইটা আমার লাইফের খুব বাজে একটা টাইম, বিকজ আই ওয়াজ নট সাকসেসফুল ওভার দেয়ার, তাই বাজে টাইম। বাট এখন চিন্তা করি যে ওখানে আমি সাকসেসফুল হলে হয়তো অনেক ভালো হতো। একটা কারণবশত জীবনের একটা প্রেক্ষাপটে আমি ইউকে কার্ডিফে গিয়েছিলাম। বিশ্বাস করেন, আমি কার্ডিফে যখন যাই 2007-এ, তখন আমি জাস্ট ব্যাগটা রেখে, প্রথম আমি যখন বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি হিথ্রো এয়ারপোর্ট থেকে লন্ডন হয়ে যখন আমি কার্ডিফে যাই, লন্ডন থেকে কার্ডিফে যেতে 3 ঘন্টা টাইম লাগে, তখন আমাদেরকে ক্লিয়ারলি, মানে আমি জাস্ট ব্যাগটা রেখে বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি। প্রথম প্রশ্ন ছিল 2007-এ একজন বাংলাদেশিকে, কার্ডিফের একজন লোক, হাউ ইজ আশরাফুল? আশরাফুল কেমন আছে? অর্থাৎ জাস্ট 2 বছর আগে আশরাফুল কার্ডিফে একটা সেঞ্চুরি করেছিল, যে ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জিতে। দ্যাট ইজ সিনিয়াসলি, অ্যাপার্ট ফ্রম আপনি যদি গড গিফটেড না হয়ে থাকেন, প্লিজ ওয়ার্ক হার্ড। আর ওয়ার্ক হার্ডের জন্য বিশ্বাস করেন সারাক্ষণ পড়াশোনা করা লাগে না, জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সে যা যা ঘটছে এগুলোই মাথায় রাখবেন। আর আপনি যেই কাজটা করতে যাবেন, এইটার একটা জাস্ট একটা প্ল্যানিং মাথায় রাখবেন। আমার যেমন একটা খুব খারাপ অভ্যাস আছে যে আমি অনেক সময় অল্পতে খুব রেগে যাই, এটা কিন্তু আমার লাইফে একটা খুব খারাপ অভ্যাস। সো এই জন্য সবসময় ধৈর্য রাখতে হবে। আমার যারা ওয়েল উইশার তারা আমাকে অনেক সময় বোঝায় যে জাস্ট ধৈর্যটা রাখতে হবে। আপনি যদি ধৈর্য রাখেন, আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, আপনি যদি পারফর্ম করেন, আপনি সত্যি আপনার কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন। বিশ্বাস করেন, কেরিয়ার বিল্ড আপ ইজ সাচ এন ইজি থিং, বাট সময়ের প্রয়োজন। আর আপনি যদি একজন সত্যিকারের পারফর্মার হয়ে যান, তাহলে ওই যে আজকে যিনি আসবেন সোলেমান সুখন, আপনি ওনার মতো একসময় হেড অফ মার্কেটিং হবেন। যে টিয়ালো সুদূরবুদূর চলতো না, শুনেন নাই? পরে ফেরি ডিসি সাহেব বলছে, এসপি কে ফোন দিয়ে বলছে সুদূরবুদূরকে অ্যারেস্ট করে ফেলো। সো এই জিনিসগুলো, ওই যে পলিটিক্যাল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে, এই জিনিসগুলো যে বুঝে শুনে আপনি যদি কাজ করেন, বিশ্বাস করেন আপনি জীবনে আগাবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। মানে একদম অল্প মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ।